নমস্কার, আপনারা শুনছেন মিস্ট্রি হাউস। আজ শুনবেন হেনরি স্ল্যাশারের লেখা থিকার দ্যান ওয়াটার গল্প অবলম্বনে নিষ্পাপ। হেনরি স্ল্যাশারের জন্ম 12ই জুন 1927 সালে। তার লেখা গল্পগুলির শেষটা হতো চমকে দেওয়ার মতো, আর সেই কারণেই উনি ছিলেন বিখ্যাত। আজকের গল্পের শেষ দিকটা আমাকেও চমকে দিয়েছিল। ওনার লেখায় এখনও অবধি দুটো গল্প আমি পড়েছি, আর সে দুটোই দারুণ লেগেছে। আজকের গল্পের মূল ভূমিকাটা আপনাদের জানিয়ে রাখি। ভার্নন ওয়েজ হলেন একজন বিখ্যাত ক্রিমিনাল লয়ার, যিনি খুব একটা কেস হারেন না। তবে এইবার তার কাছে এমন একটা কেস এসেছে যেখানে একটা ছেলে রাস্তার উপর আরেকটা ছেলেকে ছুরি মেরে খুন করার অপরাধে গ্রেপ্তার হয়েছে, কিন্তু ছেলেটি বলছে সে নির্দোষ। এদিকে সমস্ত প্রমাণ তার দিকেই ইঙ্গিত দিচ্ছে। ভার্নন ওয়েজ সেই ছেলেটিকে যাবজ্জীবন কারাদণ্ড থেকে কিভাবে বাঁচাবে, সেই নিয়েই আমাদের আজকের এই গল্পটি। মন দিয়ে গল্পটা শুনুন, আর গল্প শেষে জানাবেন কেমন লাগলো। শুরু হচ্ছে মিস্ট্রি হাউসের আরও একটি বিশেষ নিবেদন, হেনরি স্ল্যাশারের কাহিনী নিষ্পাপ। ভার্নন ওয়েজ এই বৃদ্ধ লোকটাকে আবার দেখতে চাইছিল না। ও সেক্রেটারি ওলগা ব্লেস্কারের সাথে যদিও তেমন ভালো ব্যবহার করেনি, তবুও লোকটা উকিলের জন্য অপেক্ষা করে। তার কাঁধ শক্ত হয়ে রয়েছে, হাতের আঙুলগুলো এক জায়গায় জড়ো করা, এবং তার মুখের ফ্যাকাশে ভাব দেখেই বোঝা যায় তার মনের দৃঢ় সংকল্প। অবশেষে ভার্নন হার মানল। বসুন মিস্টার ব্লেস্কার, ক্লান্ত স্বরে বলল সে, ইঙ্গিত করে বসার জন্যে। আমি জানি আপনি এখানে কেন এসেছেন। সকাল থেকেই ফোনটা বেজে চলেছে আমার। বৃদ্ধকে বিভ্রান্ত দেখায়। উনি বললেন, আমি এখানে আমার ছেলের আমি কাগজ পড়েছি, আর আপনি নিশ্চয়ই মনে করছেন যে আপনার ছেলে নির্দোষ। হ্যাঁ, সে নির্দোষ। অবশ্যই। আপনি তার বাবা। এটা ঘটার পর তার সাথে কথা বলেছেন আপনি? আমি থানা থেকেই আসছি। ওরা ওর সাথে ভালো ব্যবহার করছে না, ওকে অনেক রুগ্ন দেখাচ্ছিল। মিস্টার ব্লেস্কার, সবেমাত্র কিছুদিন হলো ওকে কাস্টাডিতে নেওয়া হয়েছে। ওকে ওরা অভুক্ত রাখছে বলে আমার মনে হয় না। ভার্নন তারপর অধৈর্যের সাথে বলল, দেখুন, আপনার ছেলে অন্য এক ছেলেকে রাস্তার উপর ছুরিকাঘাত করার দায়ে অভিযুক্ত করা হয়েছে, আর সেটাই ঘটেছিল। আপনি জানেন সেখানে কতজন প্রত্যক্ষদর্শী ছিল? আপনি কি জানেন যে ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কাছে কতটা প্রমাণ আছে তার বিরুদ্ধে? আমি জানিও কিছু করেনি, বললেন বৃদ্ধ লোকটি। বেঞ্জি খুব ভালো ছেলে, খুবই সিরিয়াস একটা ছেলে। নিশ্চয়ই, ভার্নন ভ্রুকুটি করে বলল। ওরা সকলেই ভালো ছেলে মিস্টার ব্লেস্কার, যতক্ষণ না ওরা কোনো গ্যাংয়ে যোগ দিচ্ছে ততক্ষণ। তারপর ওরা অন্য কিছু হয়ে যায়। এবার বেশ উঁচু গলায় কথা বলে ওঠে ভার্নন। মিস্টার ব্লেস্কার, রাজ্য সরকার আপনার ছেলের হয়ে একজন উকিল দাঁড় করাবে। আমার দরকার আপনার লাগবে না। আমার কাছে টাকা আছে, ফিসফিস করে বললেন ব্লেস্কার। আমার তেলের ব্যবসা, বড় বড় ট্রাক বিক্রি করি আমি। আপনি যত টাকা চাইবেন আমি দিতে পারবো মিস্টার ওয়েজ। বিষয়টা টাকার নয়। তাহলে বলুন বিষয়টা কিসের? আমার ছেলে আসলে দোষী কি নয় সেটা আপনি কি যথারীতি সেটা ঠিক করেই নিয়েছেন মিস্টার ওয়েজ, শুধুমাত্র খবরের কাগজ পড়ে? ভার্নন সেটা অস্বীকার করতে পারত না। সে কাগজে পড়া কাহিনী থেকেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, এবং সে জানে এই লোকটাকে সে ক্লায়েন্ট হিসেবে চায় না। ওর নিজের রেকর্ড খুব ভালো আছে, তবে গতবার একটা কেস ও হেরেছে। যদিও যে কোনো ক্রিমিনাল লয়ার মাঝে মধ্যে কেস হারতেই পারে, তবে পরপর দুটো হেরে গেলে সেটা ভালো দেখায় না। মিস্টার ব্লেস্কার, দুঃখের সাথে বলল সে, আপনি এখানে কেন এলেন? মানে আপনি আমাকেই কেন বেছে নিলেন? কারণ আমি শুনেছি আপনি আপনার কাজে খুবই দুর্দান্ত। আপনি জানেন আমার লাস্ট কেসটা কি হয়েছিল? আমি শুনেছি আপনি ভালো মিস্টার ওয়েজ। আপনি শহরের প্রতিটা সাংবাদিককে বলে বেরিয়েছেন যে আপনি আমায় নিযুক্ত করতে চান। বিষয়টা আমায় খুবই খারাপ পরিস্থিতিতে ফেলে দিয়েছে, সেটা জানেন? আর আপনাকেও। যদি আমি কেসটা না নিই তাহলে কীরকম দেখাবে আপনি ভাবতে পারছেন? সেক্ষেত্রে সকলে ভেবেই নেবে যে আমিও বিশ্বাস করি আপনার ছেলে দোষী, এবং এই কেসে কোনো আশা নেই। আমি কোনো আঘাত করতে চাইনি, বৃদ্ধ বললেন। আমি শুধু বেঞ্জির ভালো চাই। তার চোখের কোণে জল জমতে শুরু করেছে। আমায় ফিরিয়ে দেবেন না মিস্টার ওয়েজ। ভার্নন নিজেও বোধহয় শুরু থেকেই জানত এই মিটিংয়ের শেষটা কেমন হতে চলেছে। তার কণ্ঠ এবার নরম হয়ে আসে। আমি এটা বলিনি যে আপনার ছেলে দোষী মিস্টার ব্লেস্কার, শুধু আমি এটাই বলছি যে
তার কেসটা খুবই খারাপ অবস্থায় রয়েছে, অত্যন্ত খারাপ অবস্থা। বৃদ্ধ কিছু না বলে অপেক্ষা করল শুধু। ঠিক আছে, দীর্ঘশ্বাস ছাড়ে ভার্নন, আমি ভেবে দেখব। পুলিশ রিপোর্ট থেকে জানা যায় বেনজি ব্লেস্কারের বয়স 17 বছর, কিন্তু তাকে দেখে আরও ছোট মনে হয়। তার চোখে লেগে থাকা আতঙ্ক দেখে আরও বাচ্চা বাচ্চা লাগে, কিন্তু সেটা ভার্ননকে ফাঁকি দিতে পারেনি। সে নিজের জীবনে এমন অনেক নিরীহ দেখতে ছেলেকে দেখেছে যারা আসলে খুবই বিপজ্জনক। বেঞ্জির কক্ষটা পরিষ্কার ছিল এবং তাকে দেখে মনে হলো না তার সাথে খারাপ ব্যবহার করা হচ্ছে এখানে। সে নিজের বাঙ্কের ধারে বসেছিল, নার্ভাসভাবে হাত ঘষছিল নিচের। যখন ভার্নন সেখানে প্রবেশ করে, বেঞ্জি তার থেকে সিগারেট চায়। ভার্নন দ্বিধা করে, শেষে নিজের প্যাকেটটা তার হাতে দেয়। কি আর এসে যায়, বলল সে, তুমি যদি এখানে থাকতে পারো তবে। বেঞ্জি সিগারেটটা জ্বালিয়ে ভান করে নিজেকে বলিষ্ঠ দেখানো। আপনি কি সেই উকিল যাকে আমার বাবা ভাড়া করেছে? হ্যাঁ ঠিক, আমার নাম ভার্নন ওয়েজ। আমি এখান থেকে বেরোবো কখন? ট্রায়ালের আগে বেরোতে পারবে না, ওরা তোমায় বেল দিতে অস্বীকার করেছে। ট্রায়াল কবে আছে? এত হুটপাট করো না। ভার্নন গর্জে ওঠে, যতটা সময় আমরা পাচ্ছি সেটাকে কাজে লাগাতে হবে, অবস্থা খুবই জটিল। বেঞ্জি পিছনে হেলে যায়, ক্যাজুয়াল থাকার চেষ্টা করে। ছেলেটাকে আমি ছুরি মারিনি, শান্ত গলায় বলল সে। এসবে আমার কোনো অংশই ছিল না। ভার্নন বাঁকাভাবে হাসে এবং পকেট থেকে হাতে লেখা কিছু চিঠি বের করে আনে। তুমি স্বীকার করেছো যে তুমি কেনি টার্কারকে চিনতে? হ্যাঁ অবশ্যই, আমি তাকে চিনি। ওরা বলেছে কেনি নাকি দ্য এস নামক এক গ্যাংয়ের মেম্বার ছিল। তুমি কি তাদের সাথে কখনো মেলামেশা করেছো? কে মিশতে যাবে ওদের সাথে? এক রাশ ধোয়া ছেড়ে বলল বেঞ্জি। আমি ব্যারন গ্রুপের সাথে ছিলাম, ব্যারনরা ওদের সাথে কখনো মিশতো না। আপনি জানেন ওরা কাদের কাদের তাদের গ্যাংয়ে নিত? বাদ দাও, আমরা তোমার সামাজিক জীবন নিয়ে পরে কথা বলবো। ভার্নন বাধা দেয়। তো তুমি ছিলে ব্যারানে আর কেনি ছিল এসে, তার মানে তোমরা ছিলে একে অপরের শত্রু। গত মাসে তোমাদের মাঝে মারপিটও হয়েছিল এবং কেনি তোমায় ভালো মতো ধুলাই দিয়েছিল। সেই নিয়ে আবার তর্ক করো না, এই খবর সকলেই জানে। বেঞ্জি ঠোঁট কাঁপতে শুরু করে। দেখুন মিস্টার ওয়েজ, আমরা সেই ধরনের গ্যাং নই। আপনি তো মিস্টার ন্যাপকে চেনেন? সেই ইউথ ওয়ার্কারটা, ওনার সাথে কথা বলেই আমি এখানে এসেছি। উনি আপনাকে ব্যারানদের ব্যাপারে সব জানিয়ে দেবে মিস্টার ওয়েজ। আমরা কোনো গুন্ডা নই, আমাদের নিজেদের একটা বাস্কেটবল টিম আছে। ভার্নন চেষ্টা করলো না হাসার। তাহলে তুমি সাথে করে একটা ছুরি নিয়ে কেন ঘুরছিলে বেঞ্জি? ওটা ডাকাতি করার ছুরি নয় মিস্টার ওয়েজ, ওটা ছিল অনেকটা বয় স্কাউটদের ছুরির মতো। সেটা দিয়ে আমি দড়ি কাটা বা ওই জাতীয় কাজ করতাম। দড়ি কাটা? হাসিটা আর আটকাতে পারল না ভার্নন। বেঞ্জির সিগারেট শেষ হওয়ার সাথে সাথে তার ধৈর্য শেষ হলো। আপনি কার দলে আছেন বলুন তো? আমি তো বলছি আমি কেনিকে ছুরি মারিনি, অন্য কেউ মেরেছিল। আমি দিব্যি খেয়ে বলছি আমি ওকে খুন করিনি। ঠিক আছে, শান্ত হও। আমি তোমায় অভিযুক্ত করছি না, সেটা কোর্টের কাজ। এখন চুপচাপ এবং একটু রিল্যাক্স করো নিজেকে। আমি তোমায় পুলিশের বলা কাহিনীটা বলছি, আর তুমি বলবে সেটায় ভুলটা কোথায় আছে। প্রতিটা খুঁটিনাটি আমি জানতে চাই, বুঝলে? বেঞ্জি ঢোক গিলে মাথা নাড়ায়। দিনটা ছিল 21শে জুন, রাত 12টা বাজার ঠিক 10 মিনিট আগে। বলতে শুরু করলো ভার্নন। তুমি আর তোমার সাথে আরও দুজন থার্মান স্ট্রিটের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলে। একটা সিনেমা দেখে বেরিয়েছিলে তোমরা। কেনি টার্কার সেই মুহূর্তে পাশের একটা গলি থেকে বেরিয়ে আসে। তোমাদের দুজনের মধ্যে দেখা হয়ে যায় এবং তোমাদের মধ্যে ঝামেলা হয়। তারপর তুমি আর তোমার বন্ধুরা ছুট লাগাও সেখান থেকে। কেনি উল্টে পড়ে রাস্তায় এবং হামাগুড়ি দিতে শুরু করে। দুজন সেখানে তোমাদের পালিয়ে যেতে দেখেছে। তারা এও দেখেছে কেনি ঠিক তাদের সামনেই মারা যায়। তার পেটে ছুরি মারার ক্ষত হয়েছিল। বেঞ্জিকে অসুস্থ দেখায়। এর 10 মিনিট পর পুলিশ চেস্টার স্ট্রিটে তোমার বাবার দোকানে তোমায় ধরে ফেলে। ছুরিটা তখনও তোমার পকেটেই ছিল। ভার্নন থামে। আমি ওকে ছুরি মারিনি, বলল বেঞ্জি। এছাড়া বাকিটা সত্যি, কিন্তু কেনিকে কে ছুরি মেরেছে সেটা আমি জানি না। বাকি আর দুজন কে ছিল তোমার সাথে? তাদের আমি এর আগে কখনো দেখিনি। ওদের সাথে থিয়েটারে দেখা হয়েছিল আমার। ওসব বলে আমায় লাভ নেই। এছাড়া আর কি চাইছেন আপনি? বেঞ্জি হাঁকিয়ে ওঠে। আমি তো বলছি ছেলেগুলোকে আমি চিনতাম না। ওদের মধ্যে নিশ্চয়ই কেউ এটা করেছে, তবে আমি করিনি। যখন দেখলাম কেনি আহত হয়েছে তখন আমি পালাই। তোমার কাছে ছুরিটা ছিল?
আমি ওটা ব্যবহার করিনি। ছুরিটা কিন্তু একটা মুখ্য প্রমাণ, বলল ভার্নন। তুমি নিশ্চয়ই সেটা জানো, তাই তো? প্রত্যক্ষদর্শীরা তোমায় সেটা ধরে থাকতে দেখেছে। আপনি চলে যান এখান থেকে, আপনি আমার কোনো সাহায্যে আসছেন না। ভার্নন উঠে দাঁড়ায়। নিশ্চয়ই, এখন একটা উপায়ই তোমার সাহায্য হতে পারে। পুলিশের কাছে সব স্বীকার করে নাও। কি? আমি চাই তুমি নিজেকে দোষী হিসেবে স্বীকার করে নাও। বিশ্বাস করো, এছাড়া আর কোনো রাস্তা নেই। যদি তোমার ট্রায়ালে ওঠানো হয় তাহলে সারা জীবন তোমার জেলের মধ্যেই কেটে যাবে। দোষ স্বীকার করে নাও, তাহলে খুব বেশি হলে 20 বছরের জেল হবে তোমার, আর 5 বছর পর তুমি পেরোলো পেয়ে যাবে। আমি করব না। বেঞ্জি বলে ওঠে। আমি কিছু করিনি। আমি যেটা করিনি তার জন্য আমি জেলে যাব না। কথাটা বোঝার চেষ্টা করো বেঞ্জি, তুমি এত অবাধ্য কেন? আমি করিনি বলছি তো। ভার্নন দীর্ঘশ্বাস ছাড়ে। তার অভিব্যক্তি নরম হয়ে আসে এবং সে একটা হাত রাখে ছেলেটার কাঁধে। শোনো, নরম কণ্ঠে বলল সে, আমি সত্যিই তোমার সাহায্য করতে চাই। খানিকক্ষণ বেঞ্জি চুপচাপ স্থির হয়ে থাকে, তারপর কাঁধ ঝাঁকিয়ে সরিয়ে দেয় ভার্ননের হাতটা। আপনি আমার বাবা নন, তাই তার মতো কথা বলবেন না। ছেলেটাও ঠিক তার বাবার মতোই, প্রচণ্ড জেদ। ভার্নন জানে এই ছেলেটার মধ্যেও একটা সফট সাইড রয়েছে কোথাও। হয়তো অন্য কোনো পরিস্থিতিতে থাকলে সে হয়তো হাসতো, হাসি ঠাট্টা করত, কিন্তু এখন যখন তার সামনে রয়েছে একটা কঠিন পরিস্থিতি, তখন সে হয়ে উঠেছে পাথরের মতো শক্ত। আপনার উচিত ছেলেটাকে গিয়ে বোঝানো, বলল ভার্নন। ওর জন্য কোনটা ভালো ও সেটা জানে না। যদিও 2nd ডিগ্রি মার্ডারে নিজের দোষ স্বীকার করে নেয়, তাহলে জাজ ওর প্রতি নম্রতা দেখাতে পারে, কিন্তু ও তো সেই জেলেই যাবে। যে কাজ ও করেনি তার দোষে। আপনি ওর বাবা মিস্টার ব্লেস্কার, আপনি সত্যিটাকে এড়িয়ে যাচ্ছেন। ওসব মিথ্যে। নিজের হাঁটুতে ঘুষি মেরে বললেন ব্লেস্কার। উনি আবার যখন মাথা তুললেন, তার চোখে স্পষ্ট দেখা গেল দৃঢ়তা। আপনাকে একটা প্রশ্ন করি মিস্টার ওয়েজ, আপনি কেস হারতে পছন্দ করেন না, তাই না? লোকেরা তো তাই বলে। সেটা কি ভুল? যদি আমার ছেলে দোষ স্বীকার করে নেয় তাহলে আপনি হেরে যাচ্ছেন না, আপনার ভালো রেকর্ড থেকেই যাবে, তাই তো? আপনার মনে হয় এটাই একমাত্র কারণ? ব্লেস্কার কাঁধ ঝাঁকায়। আমি শুধু জিজ্ঞাসা করছি মিস্টার ওয়েজ, আমি আইনের বিষয়ে কিছুই জানি না। কথাটার সত্যতা অস্বীকার করতে পারল না ভার্নন। ঠিক আছে, সো উই উইল প্লিড নট গিল্টি। ব্লেস্কার খানিকক্ষণ ভার্ননের মুখের দিকে তাকিয়ে থাকে। সন্তুষ্ট হয় সে। ভার্নন কোর্টে প্রথম দিন ভারী হৃদয় নিয়ে প্রবেশ করে, তবে আশ্চর্যজনকভাবে সেদিনটা অতটা খারাপ গেল না। জাজের ভূমিকায় ছিলেন আঙ্গাস ডোয়াইট, এবং ভার্নন জানে লোকটার বাহ্যিক গঠন কঠোর দেখতে হলেও ওনার ভিতরটা আবেগপ্রবণ। উইকার ছিল প্রসিকিউটিং অ্যাটর্নি। সে দেখতে বেশ সুন্দর, বুদ্ধিমত্তা রয়েছে দারুণ, এবং বেশ নাটকীয় ঢঙে কথা বলে সে। জুরির মধ্যে 2জন মহিলা ছাড়া বাকিরা সকলে পুরুষ ছিলেন, যাদের প্রত্যেকেরই বয়স যথেষ্ট হয়েছে। প্রথম ঘন্টাটা উইকার শুরু করে একটু হাসি ঠাট্টা দিয়ে, যার দরুন জাজ তাকে জানায় এই কেসের গুরুত্বটা। সেটাই একটু হলো ভার্ননের মনে আশার আলো জাগে, তবে সেটাই ছিল একমাত্র ভালো দিক। দ্বিতীয় দিন বিকেলের দিকে উইকার উইটনেস স্ট্যান্ডে ডেকে আনে সোল ড্যাঙ্কার নামক একজনকে। মিস্টার ড্যাঙ্কার, সহজভাবে বলল সে, যখন কেনেথ টার্কারকে খুন করা হয় তখন আপনি সেখানে উপস্থিত ছিলেন, তাই তো? হ্যাঁ স্যার, জোর গলায় বলল ড্যাঙ্কার। লোকটা ভারী শরীরের, চোখে চশমা। ওই ছেলেপুলেগুলো যখন ঝামেলা শুরু করে তখন আমি বারান্দায় বসেছিলাম। তারপর হঠাৎ দেখি ওদের একজন সিঁড়ির কাছে গোড়াগুড়ি খাচ্ছে। অত্যাধিক রক্তক্ষরণ হচ্ছে তার শরীর দিয়ে। সে আমার পায়ের কাছেই মারা যায়। প্রায় 1 ঘন্টা ঘষাঘষি করে সেই রক্তের দাগ আমি সরিয়েছিলাম জুতো থেকে। আপনি কি এতটুকুই দেখেছিলেন? না স্যার, আমি ওই ছেলেটাকেও দেখেছিলাম। ওই যে ওখানে যে বসে রয়েছে, ছুরি হাতে সে দৌড়াচ্ছিল। এবার আসি ভার্ননের প্রশ্ন করার পালা। মিস্টার ড্যাঙ্কার, এই কথাটা কি সত্যি যে আপনার দৃষ্টি অতটা ভালো নয়? হ্যাঁ সত্যি, আমার বয়স 62। তুমিও আমার বয়সে আসলে বুঝতে পারবে। ভার্নন হালকা হাসে,
তখন সময় ছিল মাঝরাত, আর সেখানে তেমন আলো ছিল না। তারপরেও আপনি ছুরিটা দেখতে পেয়েছিলেন? সে এবার ইঙ্গিত করে উল্টো দিকের কাঠঘরায় দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকে। বেঞ্জামিন ব্লেস্কারের হাতে। সেটা আলোতে চকচক করছিল। আশা করি আপনি বুঝতে পারছেন কি বলতে চাইছি। তবে সত্যি বলতে গেলে ওটা হয়তো আমার নজরে আসতো না যদি না আমার স্ত্রী আমায় বলতো যে ওই দেখো ছেলেটার হাতে একটা ছুরি ধরা। দর্শকদের মধ্যে একটা হইচই শুরু হয়ে যায় এবং ভার্নান ভুরু কুচকায়। যা অঘটন ঘটার যথারীতি ঘটে গিয়েছে, তাই আর কিছু বলে লাভ ছিল না। মিসেস ড্যাঙ্কার এরপর সাক্ষী দিলেন এবং সরাসরি জানালেন তার চোখে কোনো সমস্যা নেই। উনি জানেন ছুরি কেমন দেখতে হয়। তবে সবচেয়ে বেশি যে মানুষটা ক্ষতি করে সেটা হলো পরের সাক্ষীটি। তার নাম ছিল মার্টিন অ্যাপ, এলাকার একজন উৎকৃষ্ট ইউথ ওয়ার্কার। না, বেঞ্জি ঠিক খারাপ ছেলে নয়। সে একটু ভেবে কথাটা বলল। তার মধ্যে একটু টেম্পার রয়েছে, আর কেনি টার্কার ওকে যেভাবে মেরেছিল সেটাও কখনোই ভুলে যাবার মতো ছেলে নয়। তাহলে আপনি বলতে চান যে জমিয়ে রাখা রাগ মেটানোর জন্য খুন করা হতে পারে? বলে ওঠে উইকার। হঠাৎ আবেগের বশে নয়, বরং ইচ্ছাকৃত, পূর্ব নির্ধারিত। ভার্নান এই সময় উঠে দাঁড়িয়ে অবজেকশন জানায়। জাজ দ্রুত তাতে সম্মতি জানান। তবে ক্ষতিটা ততক্ষণে হয়ে গিয়েছিল। জুরিদের মধ্যে যথারীতি একটা ছাপ সৃষ্টি হয়ে গিয়েছে। ভার্নান চেয়ারে বসতে বসতে নিরাশা দৃষ্টিতে তাকায় বেঞ্জির দিকে। চতুর্থ দিন ভার্নান চলে যায় বেঞ্জির সাথে দেখা করতে। তোমার কি মনে হয় বেঞ্জি? যাওয়া মাত্র বলল, তুমি তো দেখতেই পাচ্ছ পরিস্থিতি কেমন। আমি সবভাবেই চেষ্টা করছি এবং সেগুলোর একটাও কাজ করছে না। তাহলে আরও চেষ্টা করুন। ছো মেরে বলল বেঞ্জি। যদি আমি চমৎকার জানতাম তাহলে অবশ্যই করতাম। দেখো, এই দেশ নাবালকদের ফাঁসি দিতে পছন্দ করে না, তবে এর আগে কিন্তু সেটা ঘটেছে। ফাঁসি? অবিশ্বাসের চোখে বলল বেঞ্জি। আপনার কি মাথা খারাপ হয়েছে? যদি সেটা নাও হয় তাহলেও কি বুঝতে পারছো সেটার মানে কি? যদি তুমি 20 বছর পর পেরোল পাও তখন তোমার বয়স হবে 37। একজন মধ্যবয়স্ক মানুষ যার পুলিশ রেকর্ডের নাম রয়েছে। বেঞ্জির চোখ জলে ভরে ওঠে। এই প্রথম তাকে ভেঙে পড়তে দেখা গেল এবং ভার্নান এগিয়ে আসে তার দিকে। নিজেকে দোষী হিসেবে স্বীকার করে নাও, বেশ নম্রভাবে বলল সে। এখনো খুব বেশি দেরি হয়নি বেঞ্জি। ছেলেটা মাথা ঝটকা দিয়ে ওঠে। না, আমি সেটা করব না। কোর্টের চতুর্থ দিনটা ছিল খুবই খারাপ। ভার্নান ক্রমাগত প্রসিকিউশন উইটনেসদের আক্রমণ করে চলেছিল। সে বলে ড্যাঙ্কার একজন চোখে কম দেখতে পাওয়া মাতাল লোক। সে মিসেস ড্যাঙ্কারকে মানতে বাধ্য করায় যে উনি পাড়ার বাচ্চা ছেলেদের পছন্দ করেন না, বিশেষ করে ব্যারানদের। সে ন্যাপ মানে ইউথ ওয়ার্কারটাকে দিয়ে বেঞ্জির মধ্যে কি কি ভালো দিক রয়েছে সেগুলো সব বলায়। কিন্তু এতে জুরিরা কেউই উৎসাহ দেখালো না। তাদের চারিত্রিক সত্যতার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। তারা চায় তথ্য, সেটা যত বেশি রসালো তত বেশি ভালো। ওরা যেটা চায় সেটা ওরা উইকারের থেকে পাচ্ছিল। সে ছুরি মারার ঘটনাটা ডিটেইলে বর্ণনা করে। সে ভান করে দেখায় পেটে ছুরি খেয়ে মাটিতে পড়ে যাওয়া। সে কাঠগড়ায় এনে দাঁড় করায় ভিকটিমের মাকে এবং 10 মিনিট যাবৎ কান্নাকাটি করেন মহিলা। শেষে জাজ হাঁপিয়ে উঠতে তা বন্ধ হয়। তবে ভার্নান জানে এগুলো জুরিদের উপর ভালোই কাজ করছে। ট্রায়াল বলতে গেলে প্রায় শেষই হয়ে এসেছিল। উইকার সেই ছুরিটা বেঞ্চের মুখের সামনে ধরে তাকে দিয়ে স্বীকার করায় যে ছুরিটা তার এবং সেটা সেদিন তার পকেটেই ছিল, কিংবা হয়তো তার হাতেও থাকতে পারে। এটাই ছিল উইকারের নাটকের শেষ অধ্যায়। এরপর সে নিজের চেয়ারে বসে পড়ে। আর সম্ভবত একদিন বাদে কেসটার সমাপ্তি ঘটবে। এরপর যেহেতু উইকেন্ড ছিল তাই ট্রায়ালে বিরতি দেওয়া হয়। এই সময়টায় ভার্নন শুধু চিন্তা করে গেছে। তার মোটেই ভালো লাগছে না। এই ঝামেলার জন্য সে সমস্ত দোষ দিচ্ছে ব্লেস্কার বুড়োটার উপর। ওই বুড়োর যদি এতটা বিশ্বাস না থাকতো নিজের ছেলের নির্দোষিতার উপর, তাহলে এত কিছু ঘটতই না। মজার ব্যাপার কি জানো, ভার্নন সেদিন ওর সেক্রেটারিকে বলল, আমি যদি জিউরিদের মধ্যে থাকতাম তাহলে আমিও বুঝতাম না কোন দিকে ভোট করব। আপনাকে ঠিক দেখাচ্ছে না।
বলল ওলগা। আপনাকে রক্তশূন্য দেখাচ্ছে। এসব শেষ হলে আপনি অবশ্যই ডাক্তার দেখাবেন। হ্যাঁ, মানসিক ডাক্তার, আর সেটাই আমি দেখাবো। আমি বলছিলাম সাধারণ ডাক্তারের কথা। আর এই মুহূর্তে ভার্নানের মাথায় বুদ্ধিটা আসে। সে অদ্ভুত চোখে ওর সেক্রেটারির দিকে তাকায় এবং উঠে দাঁড়ায়। আসলে কি জানো, আমারও মনে হয় সেটাই করা উচিত। ডক্টর হেগারটিকে মনে আছে তোমার? না। আরে তুমি চেনো, সেই 1958 সালে হফস্ট্রক এসে যিনি ছিলেন। ও, কিন্তু আমি তেমন ডাক্তারের কথা বলছি না। আমি বলছি যিনি শারীরিক চিকিৎসা করে থাকে। আমি এখন বেরোচ্ছি, হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল ভার্নান। আমি দুগান হসপিটাল যাচ্ছি, যদি খুব দরকার না হয় তাহলে ফোন করবে না। দুগান হসপিটালের বেসমেন্টের ল্যাবে হেগারটিকে খুঁজে পেল সে। ওলগা ঠিকই বলেছিল, হেগারটি ঠিক সাধারণ ডাক্তার নয়, সে হলো বায়োকেমিস্ট। তবে ভার্নানের এখন সেটারই দরকার। হেগারটি হলো ধূসর চুলের ঘাড় কোজোওয়ালা লোক, যার শরীর থেকে বের হচ্ছে সালফারের গন্ধ। আর সে এই ট্রায়ালের বিষয়ে কিছুই শোনেনি। ভার্নান তাকে ছোট করে বিষয়টা জানায়। বেনজিডাইন টেস্ট করা হয়েছে? হেগারটি দ্রুত জিজ্ঞেস করে। সেটা হয়েছে, তবে রিপোর্ট ছিল নেগেটিভ। ছুরিতে কোনো রকম রক্তের ছাপ পাওয়া যায়নি, সেটা পরিষ্কার ছিল। প্রসিকিউশন বলেছে ছুরি থেকে সমস্ত চিহ্ন ধুয়ে মুছে ফেলা হয়েছিল। তবে আমি শুনেছি তোমার কাছে বেনজিডাইনের থেকেও আরও তুখর পদ্ধতি রয়েছে। সে তো আছে, হেসে বলল হেগারটি। এটাকে বলা হয় দ্য রেডিউস ফেনলফথালিন টেস্ট। এটা বেনজিডাইনের চেয়ে বেশি সেন্সিটিভ, তবে এটার ব্যবহার খুব একটা করা হয় না। হয়তো তোমার এখন সেটারই দরকার। এখন নির্ভর করছে ছুরিটা কিসের তৈরি তাতে। তবে যদি আমরা সেখানে রক্তের চিহ্ন খুঁজেও পাই, এখানে প্রমাণ করা কঠিন হবে ওটা আসলে কার। যদি বেনজি বা অন্য কারো রক্ত সেখানে লেগে থেকে থাকে, তবে কি করতে হবে সেটা বলুন। উত্তেজনার সাথে বলে ওঠে ভার্নান। ছুরিটা আমার কাছে নিয়ে এসো। সেটা সম্ভব নয়, সেটা এখন কোর্টের সম্পত্তি। তাহলে সেটার মতো দেখতে 6টা-7টা আমার কাছে নিয়ে এসো। ভার্নান সেদিনের সকালটা শুধু ওই ছুরিটার মতো দেখতে ছুরি খুঁজে বেড়ায়। ছুরিটার সমস্ত খুঁটিনাটি ওর মনে ছিল, এবং অবশেষে এক দোকানে সে সেটা খুঁজে পায়। সেখানে আর 5টা মতো পড়েছিল, এবং সে সবকটাই কিনে নেয়। সেদিন হেগারটির সাথে দেখা করার জন্য সে প্রায় 2 ঘন্টা অপেক্ষা করে। আমি মিশ্রণটা তৈরি করে রেখেছি, বলল হেগারটি। তুমি নিশ্চিত তো এটা সেই রকম ছুরি ছিল? একেবারে। হেগারটি ছুরিটা খুলে আনে, সেটাকে রক্তের বোতলে চোবায়, তারপর পরিষ্কার করে সেটাকে এবং পেন্সিল দিয়ে চিহ্নিত করে রাখে। কোনো চিহ্ন দেখা যাচ্ছে? ভার্নানকে সেটা দেখিয়ে জিজ্ঞেস করে সে। একেবারে পরিষ্কার। হেগারটি সেই 5খানা ছুরি নিয়ে আসে বিকার ভর্তি একটা মিশ্রণের কাছে। এগুলোকে এবার ভালো করে মেশাতে হবে এর মধ্যে, বলল হেগারটি। ভার্নান 5টা ছুরি একসাথে মিশিয়ে দিল। হেগারটি যখন সেগুলোকে এক এক করে তুলে আনে, দেখা গেল তৃতীয় ছুরিটার রং গোলাপি বর্ণ ধারণ করেছে, আর পেন্সিলের চিহ্নটা ওটাতেই করা। এ তো কাজ করছে, বলে ওঠে ভার্নান। সত্যি সত্যি কাজ করছে। এই ধাতুতে যদি আজ থেকে বছরখানেক আগে রক্তের দাগ লেগে থাকতো, সেটাও এই পরীক্ষায় খুঁজে পাওয়া যাবে। ওহ, থ্যাংক ইউ, কৃতজ্ঞতার সুরে বলল ভার্নান। তুমি আমার জীবন বাঁচালে ডাক্তার। তোমার জীবন? সন্দেহের চোখে প্রশ্ন করে হেগারটি। ভার্নান যখন বেঞ্জির কক্ষে প্রবেশ করে, তখন ছেলেটা খুবই মনোযোগ দিয়ে একটা গল্পের ম্যাগাজিন পড়ছিল। যেটা বলছি শোনো, কঠোর কণ্ঠে বলল ভার্নান। ভালো করে শুনবে। আমার কাছে একটা উপায় রয়েছে তোমাকে বাঁচানো, কিন্তু আমায় পুরো সত্যিটা জানতে হবে। আমি আপনাকে সব জানিয়েছি। একটা পদ্ধতি রয়েছে, ভার্নান বলল। এমন এক পদ্ধতি যেটা থেকে জানা যাবে তোমার ছুরিটায় আদৌ কোনো রক্তের চিহ্ন রয়েছে কিনা। তো সোমবার কোর্টে গিয়ে আমি সেই পরীক্ষাটা করব। যদি রেজাল্ট নেগেটিভ হয়, তাহলে জিউরিরা বুঝে যাবে তুমি কেনিকে খুন করোনি। আমি বিষয়টা বুঝতে পারছি না। তোমার বোঝার কিছু নেই এখানে, তীক্ষ্ণ কণ্ঠে বলল ভার্নান। যদি তুমি ছেলেটাকে ছুরি মেরে থাকো, তাহলে মিশ্রণের রং গোলাপি হয়ে যাবে, এবং তুমি তোমার স্বাধীনতাকে নিঃসন্দেহে টাটা করে দিও। তবে এটাও জেনে রাখো, যদি কখনো সেই ছুরিতে কারো রক্ত, এমনকি তোমার রক্তও যদি লেগে থাকে, তাহলেও সেটা গোলাপি বর্ণ ধারণ করবে। তাই আমায় এটা বলো, ওই ছুরিটায় কখনো কি কোনোভাবে রক্ত লেগেছিল?
আমি তো আপনাকে বললাম আমি ওকে ছুরি মারিনি। তুমি কি মাথা মোটা? ভার্নন চেঁচিয়ে ওঠে। বাংলা বোঝো না নাকি? বলছি ওই ছুরিতে কখনো কোনোভাবে রক্ত লেগেছিল কি? না, ওটা একেবারে নতুন ছিল, সেটা দিয়ে কাউকে কখনো আঘাত করিনি। তুমি শিওর? একেবারে শিওর তো? আমি তো সেটাই বললাম আপনাকে, তাই না? এটা বিজ্ঞানের বিষয় খোকা, ভেবো না এসবে ফাঁকি দিতে পারবে তুমি। আমি বলছি তো ওটা পরিষ্কার ছিল। ভার্নন একটা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ায়। ঠিক আছে বেঞ্জি, আমরা দেখতেই পাবো ওটা কতটা পরিষ্কার। সেটাকে মিশ্রণে চোবাবার পর আমরা বুঝতেই পারবো তুমি সত্যি বলছো নাকি মিথ্যে। সোমবার উইকার তার অন্তিম বিতর্কের জন্য উঠে দাঁড়ায়। ভার্ননের চোখে পড়ে জিউডিদের মুখগুলো। তাদের যেন আর এই কেসে আগ্রহ নেই, তারা তাদের মন আগে থেকেই ঠিক করে রেখেছে। কিন্তু ভার্নন সেটা হতে দেবে না। সে উঠে দাঁড়ায় এবং জাজ ডুয়াইটকে উদ্দেশ্য করে বলে, ইয়োর অনার, গত দুদিনে এই কেসের পরিপ্রেক্ষিতে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। আমি আদালতের কাছে অনুমতি চাইব সেই নতুন প্রমাণগুলোকে হাজির করতে দেওয়ার। অবজেকশন, বলে ওঠে উইকার। ডিফেন্সের কাছে যথেষ্ট সময় ছিল প্রমাণ তুলে ধরার। এখন এসব করে আদালতের সময় নষ্ট ছাড়া আর কিছুই হবে না। ভার্ননকে পরাজিত দেখায়, তবে সেটা ছিল তার একটা ভান। জাজ বললেন, কি ধরনের প্রমাণ মিস্টার ওয়েজ? সেটা সামনে করে দেখাতে হবে ইয়োর অনার। দুর্বল কণ্ঠে বলল সে। আমার মতে সেটা স্পষ্টভাবে প্রমাণ করে দেবে আমার ক্লায়েন্ট আসলে দোষী নাকি নির্দোষ। তবে যদি আদালতে তাতে কোনো আপত্তি। আচ্ছা বেশ, অনুমতি দেওয়া হলো। ভার্নন দ্রুত তার সামনে রাখা কালো বাক্সটা খুলে ফেলে। চওড়া মুখওয়ালা বিকারটা বের করে আনে সে, যার মধ্যে রয়েছে তরলের মিশ্রণ। আর এটা কি জিনিস? জিজ্ঞেস করেন জাজ। ইয়োর অনার, এটা হলো এক কেমিক্যাল সলিউশন, যেটা দিয়ে রক্তের চিহ্ন খুঁজে পাওয়া যায়। কোর্টরুমে এই সময় শোরগোল শুরু হয়ে যায়। ভার্নন সরাসরি চলে যায় জিউডিদের দিকে। বন্ধুগণ, এই কেসের মুখ্য প্রমাণ হলো যে ছুরিটা দিয়ে কেনি টার্কারকে খুন করা হয়েছিল, যেটা সেই রাতে পাওয়া গেছিল বেঞ্জামিন ব্লেস্কারের কাছে। তবে কেউ তাদের জবানবন্দিতে এই কথাটা বললই না যে ওই ছুরিতে কারো রক্তের চিহ্ন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। সে ছুরিটা তুলে ধরে হাতে এবং ধারালো ফলাটা ধরে নাড়ায়। এই ছুরিটা, বলল সে, ভালো করে দেখুন এটাকে। আমার ক্লায়েন্টের গ্রেফতার হওয়ার পর এটা কোর্টে জিম্মায় ছিল। তারপরেও এই ছুরিটাই আমার ক্লায়েন্ট আসলে দোষী কি নির্দোষ সেটা বর্ণনা করতে পারবে। প্রতিটা কেমিস্ট জানেন যে কোনো ধাতুতে কখনো কোনোভাবে রক্তের ফোঁটা লেগেছিল কিনা সেটা যাচাই করা সম্ভব। সে এবার ছুরিটা নিয়ে চলে বিকারটার মুখে। বন্ধুগণ, আমি প্রমাণ করে দেখাতে চাই আমি যে ছেলেটার হয়ে কেস লড়ছি সে কি সত্যি বলছে নাকি মিথ্যে। আমি এটাকে মিশ্রণে চোবাবো এবং যদি এটার রং গোলাপি বর্ণ ধারণ করে তাহলে আপনারা দোষীকে শাস্তি দেবেন, আর যদি এটা একই রকম থেকে যায় তাহলে আপনাদের ওকে ছেড়ে দিতে হবে। ধীরে ধীরে সে ছুরিটা নামাতে শুরু করে। এ কি ইয়োর অনার? উইকার এখন উঠে দাঁড়িয়েছে এবং ভার্নন থেমে যায়। অবজেকশন ইয়োর অনার। হ্যাঁ বলুন মিস্টার উইকার। উইকারের চোখে ক্রোধ দেখা যাচ্ছে। ডিফেন্স কাউন্সিল অনুচিত আচরণ করছেন। পুলিশ ল্যাবে যথারীতি অস্ত্রটার বেনজিডাইন টেস্ট হয়েছে এবং তারা সেখানে কোনো রক্তের চিহ্ন খুঁজে পায়নি। আমরা এও বুঝে গেছি যে ছুরিটা ভালো করে পরিষ্কার করে ফেলা হয়েছিল। ইয়োর অনার, ভার্নন বলে ওঠে এবার, এই পরীক্ষা বেনজিডাইন পরীক্ষার থেকেও আরো বেশি দুঃখর। ইয়োর অনার, এইরকম ক্রিয়াকলাপ একেবারেই অপ্রয়োজনীয়, অবাস্তব এবং একেবারেই অনুচিত। উইকার এবার জিউডিদের দিকে তাকিয়ে কথা বলতে শুরু করে। এই ট্রায়ালে প্রসিকিউশন একবারের জন্য অস্বীকার করেনি যে বেঞ্জামিন ব্লেস্কারের ছুরিতে রক্ত লেগেছিল না। এখন যে কোনো রকম টেস্ট করা একেবারেই ভিত্তিহীন, আর এগুলো করার কারণ শুধুমাত্র জিউরিকে বিভ্রান্ত আর ভুল পথে চালিত করা ছাড়া আর কিছুই নয়। আমি দাবি করছি এই প্রদর্শন যেন এই মুহূর্তে বন্ধ করা হোক। সমস্ত কোর্টরুম জুড়ে ছড়িয়ে পড়ে নিস্তব্ধতা। ভার্নন আশান্বিত চোখে জাজের দিকে তাকায়। জাজ নিজের হাত ভাঁজ করে। মিস্টার ওয়েজ, দুঃখিত, তবে আমার বিশ্বাস আপনি একজন দক্ষ ফরেন্সিক এক্সপার্ট নন। আর যেমনটা মিস্টার উইকার বললেন, পুলিশ যথারীতি অস্ত্রের পরীক্ষা করে তাদের মতামত জানিয়েছে। সুতরাং এই অবজেকশন আমি প্রত্যাখ্যান করলাম। কিন্তু ইয়োর অনার, সাস্টেইনড, বললেন জাজ ডুয়াইট। আপনি এই পরীক্ষা করতে পারবেন না মিস্টার ওয়েজ।
আমার বিশ্বাস বেঞ্জামিন ব্লেস্কার নির্দোষ, ক্লান্ত স্বরে বলল সে। আমি এতে বিশ্বাস রাখি, কারণ সেটার পরীক্ষা আমায় না করতে দেওয়ার জন্যে। ছেলেটা জানতো যদি পরীক্ষার ফলাফল পজিটিভ হয় তাহলে তার জেলও হতে পারে, তবুও সে রাজি হয়েছিল এতে। কোনো অপরাধী কখনো এই কাজে রাজি হতো না। এরপর জিউরিরা নিজেদের মধ্যে ঘণ্টাখানেক কথা বলে। যখন তারা ফিরে আসে তারা জানায় বেঞ্জামিন ব্লেস্কার নির্দোষ। ট্রায়াল শেষে ভার্ননকে একটা প্রাইভেট রুম দেওয়া হয় তার ক্লায়েন্টের সাথে দেখা করার জন্যে। সেটা ঠিক সাফল্যকে উপভোগ করার জন্যে ছিল না। বেঞ্জিকে বিধ্বস্ত দেখাচ্ছে এবং বুড়ো ব্লেস্কারের মুখে খুশির পরিবর্তে দুঃখের ছায়া দেখা যাচ্ছে। যখন ভার্নন সেই ঘরে প্রবেশ করে তখন ব্লেস্কার দুর্বলভাবে উঠে দাঁড়ান এবং হাত বাড়িয়ে ধরেন সামনে। ঈশ্বর আপনার মঙ্গল করুক, ফিসফিস করেন ভদ্রলোক। আপনি যা করেছেন তার জন্য ধন্যবাদ। আমি এখানে অভিনন্দন জানাতে আসিনি, শীতল কণ্ঠে বলল ভার্নন। আমি আপনাদের সাথে অন্য এক কারণে দেখা করতে এসেছি। একটা লোক ঘরে ঢুকে সেই বিকার ভর্তি মিশ্রণটা রেখে যায় টেবিলের উপর। ভার্নন নিজের পকেট থেকে ছুরিটা বের করে সেটা রেখে দেয় বিকারের পাশে। মিস্টার ব্লেস্কার ছুরিটা হাতে তুলে এমনভাবে দেখে যেন জিনিসটা তার কাছে একেবারে নতুন কিছু। উইকার ঠিক কথাই বলেছিল, ভার্নন বলল। কোর্টে আমি যেটা করছিলাম সেটা শুধু লোক দেখানোর জন্যে। আমি ওখানে টেস্ট করতে চাইনি। আমি চেয়েছিলাম যেন প্রসিকিউশন আমায় থামিয়ে দিক। আপনি টেস্ট করতেন না? অবাক হয়ে বললেন ব্লেস্কার। আমি চাইলে একজন এক্সপার্টকে সাথে করে আনতে পারতাম, যেমন আমার বন্ধু ডাক্তারকে, কিন্তু আমি রিস্ক নিতে চাইনি। যদি পরীক্ষায় রক্তের চিহ্ন পাওয়া যেত তাহলে কেলেঙ্কারি বেঁধে যেত। আমি আন্দাজ করেছিলাম প্রসিকিউশন আমায় বাধা দেবে এবং জিউরিরা সেটা দেখে প্রভাবিত হবে। ভাগ্যবশত ঠিক সেটাই ঘটেছে। মিস্টার ব্লেস্কার বড় করে দীর্ঘশ্বাস ছাড়লেন। কিন্তু এখন আমাদের কিছু একটা করতে হবে, বলল ভার্নন। আমাদের খুঁজে বের করতে হবে আসল সত্যটা। কি বলতে চান? ব্লেস্কার জিজ্ঞেস করলেন। ভার্নন তাকালো বেঞ্জির দিকে। ছেলেটা তার সাথে দৃষ্টি মেলাচ্ছে না। আমি আসল সত্যিটা জানি না, বলল ভার্নন। আমিও জানি না আর আপনিও না, শুধু একমাত্র বেঞ্জি জানে। কিন্তু আপনি যে বলেছিলেন। আমি কোর্টে কি বলেছি সেসব ভুলে যান। বিষয়টা জানার এখন একটাই উপায় আছে মিস্টার ব্লেস্কার। আমায় ছুরিটা দিন, আমরা টেস্ট করে দেখব। কিন্তু কেন? এতে এমন কি পাল্টে যাবে? কারণ আমি জানতে চাই। আপনি না চাইলেও আমি জানতে চাই, ভার্নন জোর দেয়। ব্লেস্কার ছুরিটা তুলে নিয়ে শীতল ফলাটার দিকে তাকায় এবং তারপর ধীরে ধীরে গভীরভাবে নিজের হাত কেটে ফেলে। ঝরঝর করে রক্ত ঝরতে শুরু করে দেয়। তার হাত, জামার হাতা এবং টেবিল ভিজে যায় রক্তে। বেদনা মাখা চোখে উনি তাকালেন সেই ক্ষতের দিকে এবং সেই রক্ত লেগে থাকা ছুরিটা এগিয়ে দিলেন ভার্ননের দিকে। এইবার পরীক্ষা করে দেখুন, সূক্ষ্ম কণ্ঠে তিনি বললেন। ভার্নন শুধু তাকিয়ে থাকে তার দিকে। ব্লেস্কার ধীরে ধীরে উঠে দাঁড়ায় চেয়ার ছেড়ে। পকেট থেকে একটা রুমাল বের করে চাপা দেয় তার হাতের ক্ষততে। তারপর বেঞ্জির একটা হাত ধরে নিঃশব্দে বেরিয়ে যায় ঘর থেকে। শুনছিলেন হেনরি স্ল্যাশারের কাহিনী অবলম্বনে নিষ্পাপ। গল্পটি কেমন লাগলো আপনাদের? আমার তো দারুণ লেগেছিল। আমার চ্যানেলে মিস্ট্রি হাউস স্পেশাল বলে একটা প্লে লিস্ট রয়েছে। আমার চ্যানেলে পাঠ করা যেসব গল্প আমার খুব পছন্দ হয় সেগুলো আমি ওই প্লে লিস্টে অ্যাড করে রাখি। এই চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সেই গল্পগুলো শুনে দেখবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। শীঘ্রই ফিরে আসছি নতুন একটি গল্প নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।